প্রিয় দর্শক, শুভ 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 হোক ইংরেজি নববর্ষ। ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকের প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের সম্পাদক, বিশিষ্ট সাংবাদিক, আমাদের অনেক প্রিয় মানুষ সাইফুল আলম। বছরের প্রথম দিন, অনেক শুভেচ্ছা। আপনাকেও শুভেচ্ছা, ধন্যবাদ। যারা এই অনুষ্ঠান দেখছেন দেশে এবং দেশের বাইরে, সবাইকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। নতুন বছর সবার জন্য আনন্দময় হোক, ভালো হোক। আমরা পত্রিকার কয়েকটা হেডলাইন পড়ে শোনাই, তারপর আমরা আলোচনার শুরুতেই আবার বর্ষ নিয়ে কথা বলবো। প্রথম আলোতে হেডলাইন হয়েছে, করোনা পরিস্থিতি ভালো না হলে স্কুল খুলবে না, এবছরে সবার চাওয়া করোনার টিকা। সমকাল হেডলাইন করেছে, শুভ ইংরেজি নববর্ষ, আধার কেটে আসুক আলো, পরিস্থিতি ভালো হলেই তবে স্কুল খুলবে মাননীয় প্রধানমন্ত্রী, ভাষান্তরের শর্ত ভঙ্গ করে 22 এনজিওর নেটওয়ার্ক। জনকণ্ঠ হেডলাইন করেছে, করোনা মুক্ত হোক বিশ্ব। ইত্তেফাকের হেডলাইন হয়েছে, আপাতত বিশ্ব ইজতেমা হবে না, নিউ ইয়ার 2021 আমাদের নতুন বছরকে স্বাগত জানিয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও বিভিন্ন নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত 3 গ্রুপ, ব্যাংকার সহ গ্রেপ্তার 7। মানবজমিন হেডলাইন করেছে, 21 চ্যালেঞ্জে ভ্যাকসিন। কালের কণ্ঠ হেডলাইন করেছে, বহুমাত্রিক চ্যালেঞ্জের বছর, আলোয় আলোয় ভরে উঠুক বাংলাদেশ। বাংলাদেশ প্রতিদিন হেডলাইন করেছে, নতুন চ্যালেঞ্জ নতুন প্রত্যাশার বছর, ঢাকার খাল নালার দায়িত্ব পেল 2টি সিটি কর্পোরেশন। দেশ রূপান্তর হেডলাইন করেছে, সাংস্কৃতিক চর্চা ও খেলাধুলার তাগিদ প্রধানমন্ত্রীর, স্বাভাবিক জীবন বছর শেষে। সময়ের আলো হেডলাইন করেছে, ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ। কি হলো? সাইফুল ভাই, আপনার হেডলাইনগুলো পড়ছিলাম। আমি যদি আপনাকে আধার কেটে আলো আসুক সমকালের হেডলাইনটা যদি পড়ে শোনাই, আর কালের কণ্ঠে ইমদাদুল হক মিলন লিখেছেন, আলোয় আলোয় ভরে উঠুক বাংলাদেশ, নতুন বছর, আজকে প্রথম সকাল, সবকিছু মিলিয়ে আপনার কাছে শুনতে চাই। নতুন বছরকে আমরা স্বাগত জানাই এবং একটা প্রত্যাশার জায়গা তো আমাদের আছেই, যে আগামী বছরটি আমাদের জন্য সুন্দর হোক, অনাবিল হোক, চ্যালেঞ্জ মুক্ত হোক, এবং আগামী বছরটি, আগামী বছর মানে তো আজকেই শুরু হয়ে গেল, এই বছরটি আমাদের জন্য আনন্দময় এক জীবন বয়ে আনুক, সব দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, রাজনৈতিক দিক থেকে, স্বাস্থ্যগতভাবে, এবং প্রতিটি পদক্ষেপে যেন আমরা নতুন এক জীবনের স্বাদ গ্রহণ করতে পারি। কিন্তু পাশাপাশি এটিও আমাদের জন্য ভাবতে হবে, সেটি হলো যে আমরা 2020 কীভাবে গেল আমাদের। আমরা অবশ্যই আমাদের এখন বলতে হবে যে জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যা হয়েছে হয়েছে, যথেষ্ট হয়েছে। আসলে গত 100 বছরেও এরকম একটা পরিস্থিতির মুখোমুখি মানব জাতি পড়ে নাই। আমরা উন্নতির একেবারে চূড়ান্ত শিখরে আরোহণ করেছি বটে, কিন্তু আমরা যে কতটা অসহায় সেটিও কিন্তু 2020 আমাদের চোখে আঙুল দিয়ে সকল মানুষকে, উন্নত দেশ বলেন, অনুন্নত দেশ বলেন, কিংবা অর্থনৈতিকভাবে একেবারে পর্যুদস্ত যেসব দেশ, সেসব দেশের কথা বলেন, সবাই কিন্তু একেবারে দারুণভাবে বিপর্যস্ত অর্থনৈতিকভাবে। স্বাস্থ্যসেবা খাতভাবে আমরা স্বাস্থ্যসেবার বলি যে আমরা স্বাস্থ্যসেবাটা এমন জায়গায় পৌঁছেছে যেটি আমরা কল্পনারও বাইরে। কিন্তু সেখানেও আমরা দেখলাম চিকিৎসকরা কত অসহায়, স্বাস্থ্যকর্মীরা কত অসহায়, যার হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আছে সেই মানুষটি কত অসহায়, একেবারে মানে কাউকে কাছে পাচ্ছে না, চিকিৎসা তো পাচ্ছেই না, স্বজনদেরও কিন্তু কাছে পাচ্ছে না। মৃত্যুর পর মুক্তি দেখা পর্যন্ত একটা সময় বন্ধ হয়ে গিয়েছিল। এরকম একটা পরিস্থিতির মুখোমুখি কিন্তু বিশ্ব হয়েছে, এবং আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি স্তব্ধ হয়ে গেছে, অর্থনৈতিক অগ্রযাত্রা স্তব্ধ হয়ে গেছে। সব কিছু মিলে সারা বিশ্ব গত 1 বছর একটি বিরূপ সময় কিন্তু অতিক্রম করেছে। আমরা সেটি ভুলে যেতে চাই, আমরা সেটি ভুলে নতুনভাবে শুরু করতে চাই, যে না, ওরকম একটি দুঃস্বপ্নর মধ্যে যেন আমরা না পড়ি। সেই প্রত্যাশাটা সবার আছে, কিন্তু এটা আসলে কতটা বাস্তবসম্মত, সেই স্বপ্ন কতটা সফল হবে আমরা এই মুহূর্তে বলতে পারছি না এই কারণে যে এখনো শঙ্কা আছে।
এখনো ভয় আছে, এখনো মহামারী আছে। তো সেগুলো যতক্ষণ পর্যন্ত না আমাদের করায়ত্ত হবে, সেগুলো আমরা প্রতিরোধ করতে পারবো, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিরাপদ না। এবং আমরা যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন পূরণ হওয়াটাও অনেক কঠিন। আমরা এখন স্বপ্ন দেখছি যে না, করোনা থাকবে না, করোনা না থাকলে আমাদের অর্থনৈতিক যে যাত্রা সেটি অর্থনৈতিকভাবে আমরা ঘুরে দাঁড়াবো, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ঘুরে দাঁড়াবো, আমরা প্রচুর কাজ করতে পারবো, আমরা অগ্রগতির আবার সোপানে আমাদের এগিয়ে যেতে পারবো। তো সেই জায়গাটা, আমাদের প্রত্যাশার জায়গাটা তো আছেই, কারণ আমরা আশাবাদী মানুষ। আমরা মনে করি যে বিশ্ব এক জায়গায় থেমে থাকতে পারে না। করোনার প্রথম 2-1 মাস তো একেবারে লকডাউন দিয়ে, কারফিউ দিয়ে পৃথিবী স্তব্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে তো আমরা জীবন এবং জীবিকা দুটো সমন্বয় করেছে, সারা বিশ্ব করেছে, বাংলাদেশও করেছে। এবং সেখান থেকে কিন্তু আমরা ধীরে ধীরে অনেকটা পথ পেরিয়েও এসেছে, এটা সত্য। যে কাজটি ধরেন আপনি মার্চ মাসে তো বাংলাদেশে যখন করোনা ধরা পড়লো, এরপরে এপ্রিল মে, ওই 2 মাসের কথা চিন্তা করেন। কি মনে করা হয়েছিল যে হাসপাতালে মানুষের জায়গা হবে না, রাস্তাঘাটে মানুষ মরে পড়ে থাকবে, লাশ দাফন করার মানুষ পাওয়া যাবে না, কবরস্থানে জায়গা পাওয়া যাবে না। এগুলো আমাদের একটা আশঙ্কার মধ্যে ছিল, কারণ আমরা আসলে ধারণার মধ্যে ছিল, কারণ আমরা আসলে প্রকৃত অবস্থাটা বুঝতে পারছিলাম না। কিন্তু মানুষ ঠিকই কিন্তু ধীরে ধীরে রপ্ত করেছে, ধীরে ধীরে প্রতিরোধের জায়গাটা তৈরি করেছে যে না, আমাদেরকে যুদ্ধ করে বেঁচে থাকতে হবে। এই যে মানুষের যুদ্ধ করে বেঁচে থাকার আকাঙ্ক্ষা, এটি কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায়, মানুষকে মহিমান্বিত করে। এবং সেই জায়গাটায় আমার মনে হয় আমরা পা দিয়েছি, এবং আমরা প্রত্যাশা করি যে আসলে এই দুর্বিষহ অবস্থাটা কেটে যাবে এবং পৃথিবী ঘুরে দাঁড়াবে, পৃথিবী তার নিয়ম মতোই আবার সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের গত বছরটা, করোনার যত সংকটই থাকুক না কেন, গত বছরটা আসলে আমাদের একটা অনেক বড় অর্জনের বছর। পদ্মা সেতু থেকে শুরু করে এই বছরটা, যে বছরটা আজকে শুরু হলো, তাতে যদি আমরা নির্বিঘ্নে চলতে পারি, তাহলে যে আমাদের যতগুলো উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে দেশে, ধরেন ঢাকা শহরের ফ্লাইওভার, পদ্মা সেতু যদি চালু হয়ে যায়, সবকিছু মিলিয়ে একটা নতুন বাংলাদেশের সম্ভাবনা আমরা দেখছি। তো না, অবশ্যই আপনি চিন্তা করেন 10 বছর 15 বছর আগের বাংলাদেশ আর এখন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি, সেই বাংলাদেশ এখন যেই জায়গায় এসে দাঁড়িয়েছে। পদ্মা সেতুর কথা আপনি বলেছেন, চমৎকার বলেছেন। আপনি পদ্মা সেতুর কথা বলেছেন, আপনি পদ্মা সেতুর পদ্মার ওপারে আপনি চিন্তা করেন, আপনি গিয়েছেন কিনা আমি জানি না, ওপারে যে রাস্তাঘাট হচ্ছে, সেই রাস্তাঘাট তো আমার মনে হয় যে ইউরোপের রাস্তাঘাটের সঙ্গে তুলনা করা যায়। এত চমৎকার রাস্তায় আপনি গাড়ি চলবে 60 মাইল 80 মাইল 100 মাইল গতিতে, এবং সেখানে আপনি গাড়িতে বসে চা খেতে পারবেন। এটি কি বাংলাদেশের 10 বছর আগে চিন্তা করা যাচ্ছে? মানে আপনি চিন্তা করেন যে বাংলাদেশের 22টি জেলার সঙ্গে আমি 1 ঘন্টার মধ্যে যোগাযোগ করতে পারবো সড়ক পথে। এটি কি আমরা কখনো চিন্তা করেছি? একই সাথে আমার ট্রেন এবং আমার বাস, আপনি ট্রেন যাবে এবং হাজার হাজার গাড়ি পারাবার হতে পারবে। এত বড় যে পদ্মা, উত্তাল পদ্মা, সেই পদ্মা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আসবে, এটাও তো আমরা ভাবি নাই এক সময়। তো আমরা সেটি তো এখন হয়ে যাচ্ছে। আপনি ঢাকায় দেখেন মেট্রো রেল তো আপনি উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত এখন দৃশ্যমান। 2-1 মাসের মধ্যে সেখানে ট্রায়াল হবে উড়াল রেলের। এটিও তো আমি 10 বছর আগে আমরা ভাবি নাই। সেটি হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, যেটি আমরা, সেটা হচ্ছে রূপপুর যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে 2টি, এটিও হয়ে গেলে বাংলাদেশ তো এখনই, আমরা অনেক সময় বলি যে এই বিদ্যুৎ আমরা কোথায় রাখবো, যেহেতু বিদ্যুৎ স্টোর করা যায় না, মজুত করা যায় না, কাজে উৎপাদন করে বিদ্যুৎ দেওয়ার মতো এখন মানে চাহিদাও সেই অবস্থায় নাই। তো সেরকম একটা জায়গা তো বাংলাদেশ এসছে। করোনায় আমাদের কিছু পিছিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও তো আমাদের প্রবৃদ্ধি অনেক হয়েছে। অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি। অন্য যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের রিজার্ভ আপনি দেখেন, এই মুহূর্তে রিজার্ভ $43 বিলিয়ন। এটা তো বাংলাদেশের একটা স্বপ্নের মধ্যে আমরা আছি। হ্যাঁ, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। অনেক সময় আমরা বলি যে আয় বৈষম্যটা আমাদের আছে, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী এখনো উন্নয়নের ছোঁয়া পায় নাই, যে ছোঁয়াটা আমরা রাজধানীবাসী পেয়েছি। রাজধানীর 1.5 কোটি মানুষ, 2 কোটি মানুষ, আমরা যেভাবে জীবনকে দেখি, আমার একেবারে প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রমিক মেহনতি মানুষ, সেভাবে এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশকে দেখে না, সেই চোখে দেখতে পারে না, দেখার এখনো তাদের সৌভাগ্য হয় নাই। কিন্তু সেই জায়গাটা আমরা তো, সূচনাটা তো আমাদের হয়েছে, করতে পারছি, শুরুটা তো হয়েছে। বঙ্গবন্ধু যে স্বপ্নের সোনার বাংলা স্বপ্ন দেখেছিলেন, সেই সোনার বাংলা করার ক্ষেত্রে তো আমরা অনেকটা পথ এগিয়ে এসেছি। আজকে গ্রামে কিন্তু আপনি খালি গায়ে মানুষ দেখবেন না,
খালি পায়ে মানুষ হাঁটে, এটা দেখবেন না। উত্তরাঞ্চলের মানুষ আপনি বলেন মঙ্গার কারণে একটা মঙ্গা পীড়িত এলাকা হিসেবে উত্তরবঙ্গকে মানুষ মনে করতো। আপনি সেই এলাকার মানুষ, আপনি জানেন আজকে আমাদের ভালো লাগে যে আমরা সেই মঙ্গার সঙ্গে আমরা পরিচিত না। আজকে বাংলার মানুষ, হ্যাঁ আমার প্রান্তিক জনগোষ্ঠী একেবারে খুব বেশি স্বাচ্ছন্দ্য আছে এটা বলা যাবে না, তবে জীবন মানের অনেক পরিবর্তন হয়েছে। তো এটাও তো বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ হয়েছে বলেই হয়েছে, একটা আমরা পতাকা পেয়েছি বলেই হয়েছে। আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যারা বসেছেন, আজকে যদি বাংলাদেশ স্বাধীন না হতো এই জায়গাগুলোতে কারা থাকতো, এইটাও আমার মনে হয় ভাববার দরকার আছে। আরেকটা ব্যাপার হলো, আমি অনেক সময় ভাবি যে আমরা দেশের কাছে অনেক কিছু চাই, আমরা অনেক কিছু চাই, আমি এই পেলাম না, এটা হলো না, ওটা হলো না, আমার নাই, আরো চাই। কিন্তু কয়জন আসলে ভাবছে যে আমি দেশটাকে কি দিলাম? কোন একটা সংগঠনে আমি যুক্ত হলাম, ওই সংগঠন থেকে আমি কি পেলাম এটার কিন্তু আমি হিসাব করি, কিন্তু সংগঠনটাকে আমি কি দিলাম এইটা হিসাব করার আমার মনে হয় খুব দরকার আছে। আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ করে প্রতি বছরই আমাদের একটা ঐতিহ্য হয়ে গেছে যে আমাদের বাচ্চাদের হাতে মাননীয় প্রধানমন্ত্রী নতুন বই তুলে দেন, এবং এটা যে আমাদের সরকারের কি পরিমাণ একটা সাফল্যের জায়গা। তো করোনা পরিস্থিতির কারণে এবার বড় পরিসরে বই উৎসবটা হয়নি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী গতকাল স্বাস্থ্য বিধি মেনে একটি প্রক্রিয়ার মাধ্যমে বই উৎসবের উদ্বোধন করেছেন, এবং সেখানে তিনি বলেছেন যে পরিস্থিতি ভালো হলেই তবে স্কুল খুলবে। যদি আমরা কয়েকদিন আগে স্কুল খুলবে এই মাসে আমরা একটু খবর পেয়েছিলাম, তো মাননীয় প্রধানমন্ত্রী এই বক্তব্য সবকিছু মিলিয়ে আপনার কাছে জানতে চাই। একটা বিষয়, এটা বাংলাদেশ সরকার সারা বিশ্বে একটি অনন্য উদাহরণ হতে পারে, বিশ্বের যে কোনো দেশ বাংলাদেশকে উদাহরণ হিসেবে নিতে পারে। সেটি হলো কি, আপনি দেখেন যে 33 থেকে 35 কোটি বই নির্দিষ্ট সময়ের মধ্যে ছাপা, এই কাগজের সংস্থান, এগুলো ছাপার প্রেসের ব্যবস্থা করা, এগুলো বাইন্ডিং, এগুলো একবারে প্রান্তিক অবস্থান পর্যন্ত পৌঁছে দেওয়া, প্রতিটি স্কুলে পৌঁছে দেওয়া, ছাত্রছাত্রীর হাতে পৌঁছে দেওয়া, 33 কোটি বই, কম কথা না। এটা কিন্তু কোনো জোকস না, বিনা পয়সায় দিয়ে দেওয়া, বিনা পয়সায়। সেই দুরূহ কাজটা বাংলাদেশ করে, এবং এটি আমি বলি যে বাংলাদেশে একটি অত্যন্ত কঠিন জটিল কাজ। এই কাজটা অনেকে আমরা বলি হয়তো 2টা 4টা 5টা স্কুলে হয়তো অনেক সময় বই পৌঁছায় না, ছাত্রদের হাতে পৌঁছায় না। আমি দায়িত্ব নিয়ে বলছি যে হ্যাঁ, মিডিয়াতে কিন্তু আমরা এই রিপোর্টগুলো করি, অমুক স্কুল বই পেল না, অমুক 300 ছাত্রছাত্রী বই পেল না। আর 33 কোটি বই যেখানে পৌঁছায়, সেখানে যদি ওই দিন 1 লক্ষ ছেলে মেয়েও শিক্ষার্থী বই না পায়, তাতেও তো কিছু যায় আসে, একসময় তো পাবে, 2 দিন পরে পাবে। 33 কোটি বইয়ের মধ্যে ওই দিন কিংবা ওর 2-4 দিন মধ্যে যদি 1 লক্ষ ছেলে মেয়েও বই না পায়, এটা কি কোনো বিষয় হলো? হয়তো 3 দিনের মধ্যে পাবে, 4 দিনের মধ্যে পাবে। যেই কথাটি আপনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল উদ্বোধন করেছেন, যেহেতু করোনা দেশে এবং করোনার দ্বিতীয় ঢেউটা এখন চলছে, প্রতিদিনই গড়ে 25 জন 30 জন মৃত্যুবরণ করছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। আমরা খুব ব্যাপকভাবে পরীক্ষা করতে পারছি না বলে আসলে প্রকৃত আক্রান্তটা কত সেটাও বলতে পারছি না। যেটি হিসেব পাচ্ছি সেটি হয়তো খুবই কম, আক্রান্তের সংখ্যা হয়তো আরও বেশি, এবং তারা আপন আয়ত্তেই কিন্তু সুস্থ হয়ে যাচ্ছে। কিন্তু যে কথাটা বললাম যে হ্যাঁ, সেখানেও কিন্তু গতকাল স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ উদ্বোধন করা হয়েছে, এবং সেখানে কি বলা হয়েছে, 12 দিনের মধ্যে সমস্ত বই শিক্ষার্থীরা পাবেন। সেখানেও একটা সিস্টেম করে দেওয়া হয়েছে, পদ্ধতি করে দেওয়া হয়েছে, প্রতিটি ক্লাসের ছেলেমেয়েরা 3 ভাগে বিভক্ত হয়ে বইগুলো নিয়ে যাবে। তো সেই ব্যবস্থাটা কিন্তু করা হয়েছে, এবং সেটি আমি মনে করি যে আমি গত মঙ্গলবার রাতে বোধহয় আলোচনা, একটা চ্যানেলের আলোচনায় আমি বলেছিলাম যে মঙ্গলবার রাতে যে আমাদের একটা শিক্ষা জীবন, একটা বছর কিন্তু একেবারেই চলে যাচ্ছে। খুব পড়াশোনা হয়েছে এটা কিন্তু বুকে হাত দিয়ে বলা যাবে না। আমরা বলি বটে যে অনলাইনে কিছু করেছে, এই করেছে, কতজন করেছে, কতজনকে করেছে, কতজন কাছে পৌঁছেছে, আসলে কি লেখাপড়াটা হচ্ছে? স্কুল চালু রেখে, পিতামাতা একেবারে নজরদারির মধ্যে রেখেও কিন্তু আমাদের ছেলেমেয়েদের পড়াশোনা করাতে হয়। তো সেটাই যখন আমাদের নিয়ম, সেক্ষেত্রে স্কুল একেবারে নাই, শিক্ষকরা সরাসরি নাই, এরকম একটা পরিস্থিতিতে বাচ্চারাই বা বাসায় কি পড়বে, অভিভাবকরা ভাই কীভাবে চাপ দেবে? কাজে একটা বছর যে একেবারে আমাদের শিক্ষাহীন গেছে এটা কিন্তু বলতে হবে। হ্যাঁ, হয়েছে 10%, 20%, 30% হয়েছে, কিন্তু এটা তো পূর্ণাঙ্গ না।
আমাদের যদি 1 মাস ক্লাস না হয় বিশ্ববিদ্যালয়ে, আমরা বিরাট একটা সেশন জটে পড়ে যাই। সেশন জটে যারা একবার পড়েছে তাদের সেই তিক্ত অভিজ্ঞতা আছে। 4 বছরের কোর্স 8 বছর 9 বছরে গিয়ে শেষ করেছে, জীবন থেকে 5টা বছর এমনি চলে গেছে। এ অনাকারণীয়, অনর্থক। এবং জীবন থেকে 5টা বছর চলে যাওয়া মানে কি? যদিও এখন আমাদের আয়ুষ বেড়েছে, কিন্তু তারপরও 5 বছর কম সময় না। 365 দিন বছরে হিসাব করেন আপনি, 5 বছরে কত দিন? তো সেই সেশন জট একসময় সৃষ্টি হয়েছিল। এখন যে একটা বছর পড়াশোনা করলাম না, অটো প্রমোশন হলো, আগামীতে কি হবে আমরা জানি না, পরীক্ষাগুলো কিভাবে হবে। যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে হবে, সীমিত আকারে হবে। সীমিত আকারে হলে আসলে এই যে জেনারেশনটা, এই জেনারেশনটা প্রকৃত অর্থে কতটা মানে আপনার পাঠ্য বই শিক্ষিত হবে, কতটা অন্যান্যভাবে শিক্ষিত হবে, কতটা স্বশিক্ষিত হবে আমরা কিন্তু বলতে পারি না, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো না আমরা। কাজেই আমরা কি একটা শূন্যতার দিকে যাচ্ছি, কিংবা আমরা একটা শিক্ষাক্ষেত্রে একটা ঘাটতির দিকে যাচ্ছি? এই জেনারেশনটাকে তো আমাদের টানতে হবে। তো সেই জায়গাটা আমি সেদিন বলেছিলাম। কিন্তু আবার এটাও ঠিক যে আমি শুধুমাত্র শিক্ষার জন্যে আমার ছেলে মেয়েকে একেবারে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, এই কথাটাই বলেছিলাম যে এটা সত্য। কারণ একটা ঘনবসতির দেশ, যেই ক্লাসে 40 জন ছেলে মেয়ে বসার কথা, সেখানে দেখা যায় 60 জন ভর্তি করতে হচ্ছে, 70 জন ভর্তি করতেছে, প্রেশার আছে, চাপ আছে ছাত্রছাত্রী ভর্তি করার জন্য। তো একটি ক্লাসে যদি 70 জন ছেলে মেয়ে বসে, এই যে ক্ষুদে শিক্ষার্থীরা কতক্ষণ আপনার মাস্ক পরে রাখবে? আমরা মাস্ক ব্যবহার করছি, বেরোলেই মাস্ক ব্যবহার করছি, ওদের পক্ষে কতটা সম্ভব? ওরা খেলবে, ওরা টিফিন হলে একটা দৌড় দেবে, একজন আরেকজনের গায়ে জড়িয়ে ধরবে, একজন আরেকজনকে একটা পা দিয়ে ফেলে দেবে। এটাই তো একটা ছোট্ট বয়সের জীবন, খেলার জীবন, পড়ার জীবন। আমাদের শৈশবটা তো এইভাবেই বেড়েছে। তো সেই জায়গাটায় আমরা কতক্ষণ তাকে মাস্কের মধ্যে রাখতে পারবো? আর যদি রাখতে না পারি তাহলে একটা শিশু একটা পুরো শিক্ষা প্রতিষ্ঠানকে বিপদে ফেলে দিতে পারে। এই জায়গাটা কিন্তু আমাদের ভাবতে হবে। এবং ভাবতে আমরা ভেবেছি বলেই কিন্তু আমি সেদিন বলেছি যে আসলে আমার জীবন থেকে একটা বছর হারিয়ে যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে, এটা বটে, কিন্তু আমি যে আবার ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো এটাও কতটা ঠিক হবে ভাবতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমি অনেক দূরদর্শী, তিনি অনেক দূরদর্শী, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন এবং তিনি এটা সঠিকভাবে ভেবেছেন যে না, পরিস্থিতি ঠিক না হলে, পরিস্থিতি যদি অনুকূল না হয়, আমরা যদি কিছুটা হলেও নিজেদের গুছিয়ে নিতে না পারি করোনার বিরুদ্ধে, তখন আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানো ঠিক হবে না। এই জায়গাটা আমি মনে করি অত্যন্ত দূরদর্শী একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন, অত্যন্ত বাস্তব একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এবং তিনি মা হিসাবে সন্তানের জন্য কি করা উচিত অবশ্যই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা একটি খবরের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করি। ঢাকার খাল, আমাদের যদি আমরা 25-30 বছর আগে যাই, ঢাকা শহরটা খাল দিয়ে বেষ্টিত ছিল এবং পরিবেশটা ছিল অন্য রকমের। এবং খালের দায়িত্ব নিয়ে নানা ধরনের কথা, ওয়াসার থাকবে নাকি সিটি কর্পোরেশনের থাকবে। পত্রিকাটি হেডলাইনে দেখলাম যে খালের দায়িত্ব পেয়েছে 2 সিটি কর্পোরেশন। আমরা কি বিশ্বাস করতে পারি, আশ্বাস নিতে পারি সামনে কি ঘটবে? মনে হয় না। আমি অনেক আশাবাদী মানুষ, কিন্তু এইসব ব্যাপারে আমি খুব হতাশায় এই কারণে যে আমার আসলে জন্ম ঢাকায়। আমি এই মতিঝিল বাণিজ্যিক এলাকায় পুকুর দেখেছি, মতিঝিল আবাসিক এলাকা যেটা মতিঝিল কলোনি এলাকা, সেখানে পুকুর দেখেছি, রাজারবাগের মতো জায়গায় বিশাল মাঠের পাশে বিশাল দিঘি দেখেছি। সেগুলো তো আমার চোখে এখনো ভাসে। ঢাকা শহরে কোনো দিঘি নাই, পুকুরই নাই। আপনি বলেন আমরা আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্টের পুকুর ভরাট করে সেখানে জাতীয় ঈদগাহ করেছি, তাহলে পুকুরের ব্যবস্থাটা কোথায় থাকলো? ঢাকা শহরে 42টা খাল, কোথায় খাল আছে? ধোলাই খালের মতো জায়গায় যেখানে এসে নৌকা ভিড়তো, বজরা ভিড়তো এক সময়, সেই ধোলাই খাল কই এখন? আপনি কি সেই মাটি খোদাই করে আবার খাল করবেন? অসম্ভব। কারণ সেখানে এত বড় বড় দালান হয়ে গেছে, এত প্রভাবশালী লোকের ভবন হয়েছে যে সে ভবনকে আপনি স্পর্শ করতে পারবেন না। তাহলে যেগুলো আছে, আমি কয়েকদিন আগে দৈনিক যুগান্তর একটা ছবি ছেপেছি। সেপ্টেম্বর মাসে মেয়র মহোদয় আতিক ভাই যেই খালটা পরিষ্কার করে নৌকা চালিয়েছেন, সেই ছবিটা ছেপেছি। পাশে গত এই 22 তারিখে, ডিসেম্বর মাসের 22 তারিখে ওই খাল ময়লায় ভরাট হয়ে গিয়ে সেটার খাল আছে বোঝা যায় না। দুটো ছবি আমি যুগান্তর পাশাপাশি ছেপেছি, 3 মাসের ব্যবধান। এই হলো অবস্থা। আর 40-50 বছরে
কিচ্ছু নাই। আপনি দেখেন কুমিল্লা শহর এক সময় আমার খুব স্বপ্নের শহর ছিল, কুমিল্লা শহরকে বলা হতো একসময় পুকুরের শহর। এখন সেই পুকুর খুঁজতে হলে অন্তত 3টা মহল্লা ঘুরে আসতে হয়। অসংখ্য ধন্যবাদ, দুর্ভাগ্য আমাদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা বছরের শুরুতে যে আলোচনাগুলো করলাম আপনাদের সামনে, এটি দেশেরই কথা। আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। আমরা উন্নয়ন অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছি, এ কথা সত্য। করোনাকালীন এই দুঃসময়টা কেটে গেলেই বোধ করি একটা সুবর্ণ পথে আমরা অগ্রসর হব। সেজন্য দরকার করোনা সতর্কতা এবং জীবনযাত্রার এই যে পরিবর্তিত পরিস্থিতি, তার সাথে খাপ খাইয়ে নেওয়া। নতুন বছর অনেক সুন্দর হোক, আজকের সকালটা আরও সুন্দর হোক আপনাদের জন্যে। অনেক ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।